2009 সালে রোপার দীর্ঘদিন ধরে টানাপড়ন চলছিল। আমরা যারা গ্র্যান্ট ইন এইড তারা এই মামলা অংশগ্রহণ করেছিলাম না। আমরা জানতাম যে মামলাটা আমাদেরকে নিয়েই হয়েছে। শেষ পর্যন্ত আমরা এই বকেয়া যাতে পাই তার জন্য রিট পিটিশন দাখিল করা হয়েছে এবং একটা রায়ও হয়েছে। এই মামলায় যারা আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট হিসাবে আছেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম, আমাদের সামনে এখন ফিরদৌস শামীম আছেন, উনি এই মামলার বিস্তারিত বিষয় জানাচ্ছেন। হ্যাঁ, এবিটি এর পক্ষ থেকে যে মামলাটি দায়ের হয়েছে সেটি হলো যে রোপা রুল 2009 যে ডি এর ডেফিনেশন, সেই ডি এর ডেফিনেশন সরকারি কর্মচারীদের জন্য যা গ্র্যান্ট ইন এইড অর্থাৎ প্রাথমিক শিক্ষক, উচ্চ প্রাথমিক শিক্ষক, সেকেন্ডারি শিক্ষক, হায়ার সেকেন্ডারি শিক্ষক, কলেজ অধ্যাপক প্রত্যেকের ডেফিনেশন এক। ডি এর ডেফিনেশন এক একজনের জন্য এক এক রকম নয়। সুপ্রিম কোর্ট অলরেডি জাজমেন্ট দিয়েছেন যে ডিএ এআইসিপিএল অনুযায়ী দিতে হবে। ফলে নীতিমালা সুপ্রিম কোর্ট অলরেডি ডিসাইড করে দিয়েছে। এরপরে ফার্দার যদি গ্র্যান্ট ইন এইডদের বের করে রেখে বাইরে রেখে যদি শুধুমাত্র সরকারি কর্মচারী এবং পেনশনারদের দেওয়া হয় তাহলে কিন্তু যে সুপ্রিম কোর্ট নির্ধারিত যে নীতিমালা সেই নীতিমালার মান্যতা পায় না। যাতে সুপ্রিম কোর্ট নির্ধারিত যে নীতিমালা তার যাতে মান্যতা পায় সেই জন্যই এবিটি এর পক্ষ থেকে ওনারা এসেছিলেন আমার কাছে এবং সেই মামলা দায়ের হয়েছে। শুধু তাই না, সুপ্রিম কোর্টের সামনে যখন রাজ্য সরকার তারা একটি হিসেব দিয়েছিল এই মামলা চলাকালীন এবং সেই হিসেব খুব পরিষ্কার। সেই হিসেবে তারা কিন্তু সেখানে এই যে গ্র্যান্ট ইন এইড তাদেরকে ইনক্লুড করেছিল। যে হিসেব সেই সময় দিয়েছিল আপনাদের মনে থাকবে, সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকারের এর আগের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা হিসেব দিয়ে বলেছিল প্রায় 42,000 কোটি টাকা তাদের এই মামলাতে যদি এক্সিকিউশন করতে যায় তাহলে খরচা হবে। এই 42,000 কোটি টাকা কিভাবে না, ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 11,790 কোটি টাকা, 11,790.18 crore, ফর গ্র্যান্ট ইন এইড এমপ্লয়ি 18,369.32 crore, ফর পেনশনার 11,611.45 crore, টোটাল 41,770.95 crore রুপিস তাদের খরচা হবে। সেটা দেখিয়েই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ তারা পেতে সমর্থ হয়েছিল। কারণ এটা দেখিয়েই সেই সময়ে যিনি রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিলেন তিনি বলেন যে কোমর ভাঙা একটা এফেক্ট তৈরি হবে যদি আপনি এই মামলাটি না শোনেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ না দেন, তাহলে রাজ্য সরকারের পক্ষে এই ব্যয়ভার বহন করা খুব কঠিন। অর্থাৎ সেই সময় সরকার গ্র্যান্ট ইন এইড এমপ্লয়িদের ইনক্লুড করেই সুপ্রিম কোর্টের সামনে যে হিসেবটি দিয়েছিল এবং এই হিসেব কিন্তু সুপ্রিম কোর্টের সামনে তারা রেখেছিল। এবার যখন এই জাজমেন্টে একটা কমিটি তৈরি করে, সেই কমিটি 10টা মিটিং করেছে। তার মধ্যে একটা মিটিং আমরা যখন সর্বশেষ যে হিয়ারিং হয় সেই সময় আমরা বলি, ইভেন বেশ কিছু মিটিং এ যারা মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ডাকতে বলে তারপরেও ডাকেনি। আমি ইভেন মলয়বাবু যে ইমেল আইডি, শ্যামলদার যে ইমেল আইডি, আমার যে ইমেল আইডি, কোনোটাতেই কোনো কমিউনিকেশন হয়নি। যখন তখন আমরা আদালতে জানাই, আদালত তখন আমাদের একটা অপরচুনিটি দেয়। আদালতের মানে এর আগের ক্ষেত্রে বলছি, তখন এর আগের ক্ষেত্রে আমরা পুরো কমিটির সামনে বসিনি, একজন সদস্যের সামনে আমরা আমাদের কথাগুলো জানাই, কিন্তু সেগুলো কনসিডার না হওয়ার জন্য সর্বশেষ যেদিন শুনানি হয় সেদিন আমরা আবার আমাদের বক্তব্য রাখি এবং আমাদেরকে আবার একটা অপরচুনিটি দিয়েছে কমিটির সামনে পুরো বিষয়টিকে প্রেজেন্ট করা। কিন্তু ইন দ্য মিন ওয়াইল রাজ্য সরকার একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে। সেই স্ট্যাটাস রিপোর্টে রাজ্য সরকার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে তারা ইন দেয়ার ওন ভলিউশন অর্থাৎ তারা নিজেদের স্বেচ্ছাধীন ভাবে গ্র্যান্ট ইন এইডদের দেবে, যে স্ট্যাটাস রিপোর্টে যে কথা বলেছে সেখান থেকেই মূল বিষয়টা অ্যাক্রু হয়েছে। কেন? তার কারণ গ্র্যান্ট ইন এইড যারা অর্থাৎ সেকেন্ডারি টিচার, হায়ার সেকেন্ডারি টিচার, প্রাইমারি কলেজ শিক্ষক যাই হোক না কেন, তাদের যে ডি এর ডেফিনেশন, সেই ডি এর ডেফিনেশন কিন্তু সরকারি কর্মচারীদের ডি এর ডেফিনেশন থেকে আলাদা না, সেম, ইন টোটো সেম। তাহলে যেখানে নীতিমালা ডিসাইড হয়ে গেল যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে 536 কে বেস ধরে, তাহলে রাজ্য সরকারি
কর্মচারীরা যদি পান তাহলে গ্যারান্টি রেটটা কেন পাবেন না? একই ডেফিনেশন। তখন আমরা এই সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কনসালটেশনের পরেই, কনফারেন্স করে তারপরেই আমরা তখন এই মামলা দায়ের। ফলে এই মামলা দায়ের একটা প্রেক্ষিত ছিল, তার কারণ যখন প্রথম হিসেব দিয়েছিল, অন্তর্বর্তীকালীন নির্দেশ যখন পেয়েছিল, তখন কিন্তু গ্যারান্টি রেটকে ইনক্লুড করেছিল, ইনক্লুড করে হিসেব দিয়েছিল। কিন্তু তারা যখন স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে সমস্ত মামলার জাজমেন্টের পরে, তখন বলছে রাজ্য সরকার ইন দেয়ার ওন ভলিউশন তারা কিন্তু দেবে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বিটিএ বাধ্য হন, তারা কনস্ট্যান্ট এই গোটা মামলা পর্বে তারা কনস্ট্যান্ট, এর আগেও তারা এসেছিলেন যে মামলায় আমরা যুক্ত হতে চাই, তখন বিকাশবাবুও বলেছিলেন যে না এই সময় যুক্ত হওয়ার দরকার নেই, কিন্তু তখন দেখুন বিষয়টা কি। তারপরে এই যখন এই বিষয়ে দাঁড়িয়েছে যে হ্যাঁ, যে তারা এক্সক্লুড করছেন, তারা অধিকার হিসেবে দেবেন না, তারা শুধুমাত্র তাদেরকে ইন্ডিয়ার ওন ভলিউশন অর্থাৎ নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা হিসেবে দেবেন। যেহেতু অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট, এটা ডিসাইড হয়ে গেছে অনেক পূর্বে। মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত ডিভিশন বেঞ্চ সেটা ডিসাইড করে দিয়েছে। ফলে এখন আর কোন সরকার বলতে পারবেন না রোপার 2009 এর সাপেক্ষে না ডিএ অধিকার নয়, ডিএ হচ্ছে তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা, না ডিসক্রিশনারি পাওয়ার, না ডিএ হচ্ছে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা রোপারুল 2009 এ বলা আছে। কারণ রোপারুল 2009 সেই সময় বামফ্রন্ট সরকারের সময় তৈরি আইন, সেখানে ডিএ ডেফিনেশনের মধ্যে এআইসিপিআই ঢুকিয়ে এই ডেফিনেশনটা তৈরি করেছিলেন সেই সময়ের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মহাশয়। আমি একাধিকবার তার কাছে গেছি এই মামলা চলাকালীন, যে ডিএ এই বিষয়টি কি, কিভাবে ডিএ ইভলভ হয়েছে, এআইসিপিআই এর কনসেপ্টটা কি, কেন আপনারা কোন রাজ্যের কি কোনো আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে? তিনি বলছেন না, নেই, রাজ্যের কোনো আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই, সেখানে এআইসিপিআই কেই ইয়ার্ডস্টিক হিসাবে দিয়ে দিতে হবে, এবং সেখানে নিউট্রালাইজেশনেরও কোনো কনসেপ্ট নেই। স্ট্যাটাস রিপোর্টে যা যা বলা হয়েছে সেটা কিন্তু একেবারে কন্ট্রারি, কারণ আইনে বলা আছে যে দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, সেটা গ্যারান্টি রেটদের জন্য সত্য। তাই মহামান্য বিচারপতি এর আগে তিনি নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন যে স্টেটকে রিপোর্ট ফাইল করতে। স্টেট নিশ্চিতভাবে রিপোর্ট ফাইল করবে, কিন্তু প্রেক্ষিতটা ছিল এটা। ফলে ডিএ যে কর্মচারীদের যেমন এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সরকারি কর্মচারীদের, শিক্ষকদের ক্ষেত্রেও, শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও, প্রাথমিক স্কুল, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কলেজের শিক্ষাকর্মী, স্কুলের শিক্ষাকর্মী, সকলকে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সকলকে দিতে হবে। সেই জন্য আমরা দ্য ফর্ম অফ ডিক্লারেশন চেয়েছি, যেটা ডিক্লেয়ার করুন যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। যেখানে যেখানে ডেফিনেশনটা অ্যাপ্লিকেবল, আলাদা আলাদা নোটিফিকেশন হতে পারে, কিন্তু নীতিমালা তো এক, ডেফিনেশন তো এক, ইন টোটো ওয়ার্ড বাই ওয়ার্ড এক। ফলে এটা মানে কমপ্লিকেশন বাড়ানো বা মানে বলতে পারেন শ্রমিক কর্মচারী তাদেরকে তাদের অধিকার পেতে আর একটু প্রলং করা, বা এই বিষয়টি যাতে প্রলং না হয় সেই জন্যই পুরো বিষয়টি দায়ের করা। এবং এই যে বিটিএর পক্ষ থেকে যেটা মামলা দায়ের হয়েছে তার প্রেক্ষিতটা ছিল এটা। এবং সেক্ষেত্রে এই বিটিএ যে তারা যে মামলা করেছেন সেই মামলার নির্দেশ হয়েছে। আশা করি যে সরকারের যে এর আগের যে নির্দেশ সেটা সরকার পালন করবেন, আর সাংবিধানিক আদালতের নির্দেশ, সেখানে নীতিমালা ডিসাইড হয়েছে, এবং সেই নির্দেশ মোতাবেক শিক্ষক, শিক্ষাকর্মী, কলেজ অধ্যাপক, কলেজের শিক্ষাকর্মী প্রত্যেকেই পাবেন। আচ্ছা, 2016 পরে তো যে ডিএ রোপারোল 2019, হ্যাঁ, এই বিষয়টা যদি একটু, হ্যাঁ, এইখানেই হচ্ছে মূল। আপনি যদি রোপারোল 2009 এবং রোপারোল 2019 পাশাপাশি রাখেন, রোপারোল 2009 এর ডিএ কে ডিফাইন করা হয়েছে, এক্সিস্টিং এমলমেন্টের মধ্যে ফেয়ারনেস ব্যালেন্সকে ডিফাইন করা হয়েছে। এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখলো যে রোপারোল 2009 সেখানে ডিএ ডিফাইন থাকার জন্য, ডেফিনেশন থাকার জন্য সেই ডেফিনেশন নিয়ে গিয়ে আমরা আদালতে মামলা করলাম এবং জিতলাম। এই যে পরপর 7 বার জেতা, উনি যখন বুঝতে পারলেন যে এই বারবার জিতছে তার কারণ হচ্ছে ওইখানে সংজ্ঞায় ডিএ সংজ্ঞাটা রয়েছে, ওখানে সংজ্ঞায়িত রয়েছে।
ফলে রোপারুল 2009 যেটি একমাত্র 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একমাত্র রোপারুল 2019 এই রোপারুল 2019 উনি আর ডিএ ডেফিনেশনে রাখলেন না। তাতে কি হলো, তাদের ডিএ ডেফিনেশন না রাখার জন্য রোপারুল 2019 কোথাও বলা নেই যে ডিএ এআইসিপিআই অনুযায়ী এই বেস পয়েন্ট ধরে দিতে হবে, সেটা কোথাও বলা নেই। এই জন্য দেখবেন রোপারুল 2009 এবং 19 কে পাশাপাশি রাখলে, 9 এবং 19 কে পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন সরকারি দৃষ্টিভঙ্গির কি পার্থক্য মানে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের প্রতি। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য বুঝতে গেলে 2009 সালের রোপারুল আর 2019 সালের রোপারুলকে পাশাপাশি রাখা হয় যথেষ্ট। আপনার ক্ষেত্রে এরকম মনে হচ্ছে যে 2009 সালের যে রূপা, এর আগের সরকার যেটা যে মানসিকতাটা ছিল একদমই সেই মানসিকতাই কি ইনি বহন করছেন না এর সাথে খারাপ? দেখুন আমি বলি রোপারুল 2019 এর ডেফিনেশন না রাখাটাই তো সব থেকে ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে রোপারুল এটা অধিকার হিসেবে দেবই না, যে কথা বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না। ঘেউ ঘেউ না করার অর্থ হচ্ছে যে বেসিক্যালি এটা বলার মধ্য দিয়ে তিনি মানে শ্রমিক কর্মচারীদের তিনি কুকুরের সঙ্গে তুলনা করলেন এবং বুঝিয়ে দিলেন এটা তোমাদের অধিকার না, যে কথা বলতেন বারবার যে ওই দিয়ে তো কর্মচারীদের অধিকার না। আদালতেও বলতেন, আদালতের বাইরে বলার চেষ্টা করতেন যে ওটা তো আমাদের স্বেচ্ছাধীন ক্ষমতা, আমরা ইচ্ছা হলে দেবো না, ইচ্ছা হলে দেবো না। বিষয়টা যেটা বামফ্রন্ট সরকার রাখেনি, বামফ্রন্ট সরকার কি করেছিল, ডিএর ডেফিনেশন তৈরি করে দিয়েছে। হয়তো কোনো সময় 2 মাস 3 মাসের দেরি হতো, কিন্তু কর্মচারীরা চাইলে যদি দেরি হয়ে যায়, কর্মচারীরা চাইলে আদালতে গিয়ে সেটা এনফোর্সেবল রাইট হিসেবে সেটাকে অধিকার হিসেবে সেটাকে প্রতিষ্ঠা করার সুযোগ ছিল সেই ডেফিনেশনটাকে নিয়ে। কিন্তু রোপারুল 2019 মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা রাখেননি, একদম কোনো ডেফিনেশনই নেই। এবার নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা একটা করে নোটিশ দিয়ে বলছে এত দেবো, এইটাই করতে চেয়েছিলেন। এটা করা মানে হচ্ছে কর্মচারীদের অধিকারকে হরণ করা। এই কর্মচারীদের অধিকার হরণকারী যে সরকার, তাদের বিরুদ্ধে তো নিশ্চিতভাবে মানুষ রায় দিয়েছেন। নতুন সরকারের কাছে প্রত্যেক মানুষের আছে যে রোপারুল 2009 সেটা ডিফাইন হয়ে গেছে, সুপ্রিম কোর্ট ডিফাইন করে, এরপরে তো দেরি করার কোনো কারণ নেই। যাই হোক, রোপারুল 2019 কোন ডেফিনেশনে দিয়ে ডেফিনেশনে এসপিএল দেওয়ার কথা বলা নেই, কিন্তু 9 তো বলা আছে। ফলে এরিয়া দিয়ে পাওয়া হকদার প্রত্যেককে, ইচ এন্ড এভরি ওয়ান যাদের ওই ডেফিনেশন অনুযায়ী হয়। এবার মানে এই যে মডালিটি, যে ধরুন 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট দিয়ে দিতে বলেছে, বাকি 75% এর জন্য কমিটি, সেই কমিটির সামনে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আবার এই যে সর্বশেষ যে নির্দেশ, সেখানে দেখবেন আমাদেরকে আবার প্রেজেন্ট হতে বলেছে। আমি যাবো, আমার জুনিয়র আছে, শ্যামল দাদা আছে, তারা যাবে, সেখানে গিয়ে আমরা বলবো যে আমাদের এতটা পেয়েছি, এতটা পাইনি হোয়াটসঅ্যাপ। কিন্তু এই যে গ্র্যান্টি নিয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে সরকার একেবারে হাত ঝেড়ে ফেলছে যে ওটা আমাদের ওন পলিসি না, ওর ডেফিনেশন তো একই, একেবারে ইন টোটো ডেফিনেশন সেম। ইভেন আপনাদের পিটিশনে সেই জন্য আমি একটা ট্যাবুলার চার্ট করে দিয়ে দিয়েছি যে দেখুন ডেফিনেশন অংশে কোন প্রকার কোন মানে পার্থক্য নেই, একেবারে ইন টোটো সেম। আপনাদের পিটিশন একেবারে নির্দিষ্টভাবে মানে সেটা একদম ট্যাবুলার চার্ট করে বলা আছে যে কি কোন পয়েন্টে বলা আছে, একেবারে একদম ইন টোটো সেম, একদম প্রভিশন কন্টেনিং দ্য ডেফিনেশন ইচ এন্ড এভরি পয়েন্টে। যে ওই মেমোরেন্ডামে রোপারুল 2009 রুল 3(1)(c) তে যা বলা আছে, আপনাদের এই মেমোতে একই কথা বলা আছে, একদম ইন টোটো সেম। ফলে সেই কথাই আমরা বলেছি। সেখানেও 519 কে বেস ধরে হিসাব করার কথা বলা আছে, ওই সরকারি কর্মচারীদেরও আপনাদেরও একই কথা বলা আছে। আপনাদের এটা মনে থাকবে যে আমরা কিন্তু যখন এটা হয় যে অন্যান্য সংগঠন এখানে যুক্ত হতে চাইছে, আমরাও যুক্ত হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আপনারাই তো আমাদের শাসন দিয়েছিলেন যে কোনোভাবে যুক্ত হওয়ার কোনো কারণই নেই, কারণ এটা দরকারও নেই, এবং অন্যান্য কেউ যুক্ত হতে পারেনি, আমরা শুনেছি পরবর্তীতে। না দেখুন, আমি প্রথমেই বলি যে প্রতিটি মামলার থেকে একটা স্তর থাকে, যেটা সরকারি কর্মচারীরা তারা তাদের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে স্যাট। যদিও বর্তমানে এখন স্যাটে কোনো জাজ নেই, সেটা আলাদা কথা, কিন্তু কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে স্যাট। সেই জন্য দেখবেন এই কনফেডারেশনের মামলাটি স্যাটে হয়েছে। কিন্তু গ্যারান্টি রেটে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে হাইকোর্ট, মানে সরকার পোষিত যে স্কুলগুলো। ফলে দুটো মামলার রুট আলাদা।
ফলে মানে সাধারণভাবে দুটো শ্রেণীর মানে কর্মচারী আপনি বলতে পারেন, ঠিক আছে? ফলে তাদের রুট আলাদা, সংজ্ঞা হয়তো এক, ডেফিনেশন এক, নীতিমালা এক, এটা ঠিক কথাই, কিন্তু তাদের রুট আলাদা আলাদা হয়। সেই জন্য কিছু টেকনিক্যাল বিষয় থাকে যেগুলো যে কারণে বলা হয়েছিল যে বেসিক্যালি এই কারণটার জন্য, তার কারণ সেক্ষেত্রে সাবসিকুয়েন্টলি দেখবেন অন্য 5টা সরকারি কর্মচারীদের সংগঠন যুক্ত হলেও সরকার পোষিত কর্মচারী, কারণ হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যাট, সরকার পোষিত কর্মচারীদের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট দেখবেন। আর স্যাটের ক্ষেত্রে স্যাট থেকে আবার ডাইরেক্ট ডিভিশন বেঞ্চ, এল চন্দ্রকুমারের জাজমেন্ট অনুযায়ী তারপরে সুপ্রিম কোর্ট। ফলে দুটো রুট আলাদা। ফলে সেই জন্যই মানে টেকনিক্যাল যখন আপনার হলে সেই ক্ষেত্রে যদি একটি সংগঠন যেত সেক্ষেত্রে অপোজ করার সম্ভাবনা রয়েছে, তারা বলতো দুটো রুট আলাদা। ফলে এগুলো টেকনিক্যাল বিষয়, বলে আইনগত টেকনিক্যাল বিষয়ের জন্যই সেই জন্য বলা হয়েছিল, এবং তারা আপনারা সাবসিকুয়েন্টলি কারণ একই বেনিফিট পাবেন, ঠিক আছে? বেনিফিটের প্রশ্নে কারণ নীতিমালা যদি ডিসাইড করে দেয় সর্বোচ্চ ন্যায়ালয়, ফলে সেই নীতিমালা ডিসাইড হয়ে যাওয়ার পরে এক শ্রেণীর কর্মচারী পাবেন আর এক শ্রেণীর কর্মচারী পাবেন না, এটা কখনোই হয় না। কারণ দুটো ডেফিনেশন এক, কনসেপ্ট এক, পে কমিশনের রেকমেন্ডেশন এক, মানে আলাদা আলাদা তো পে কমিশনের রেকমেন্ডেশন না যে সরকারি কর্মচারীদের জন্য আলাদা বা সরকার পোষিত কর্মচারীদের জন্য আলাদা একটা পে কমিশন তৈরি হয়েছিল, তা না। পে কমিশন একই পে কমিশন, তার রেকমেন্ডেশন অনুযায়ী আলাদা আলাদা নোটিফিকেশন হয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বেতনের একমাত্র কম্পোনেন্ট দিয়ে, যেটা হচ্ছে ভেরিয়েবল কম্পোনেন্ট, না হলে বাকি কম্পোনেন্ট গুলো সব স্ট্যাটিক, যেমন বেসিক পে স্ট্যাটিক, মেডিকেল অ্যালায়েন্স স্ট্যাটিক, এইচআর স্ট্যাটিক, গ্রেড পে স্ট্যাটিক, মানে আমি 2009 এর সাপেক্ষে বলছি সব স্ট্যাটিক। একমাত্র ভেরিয়েবল কম্পোনেন্ট ছিল ডেয়ারনেস অ্যালায়েন্স, যেটা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাযুজ্য রেখে আপনাকে বেতনটাকে একই সাযুজ্যপূর্ণভাবে বাড়াতে হবে, না হলে কি হয় অ্যাকচুয়ালি বেতনে হ্রাস ঘটে। কারণ এটা বেতন কিভাবে নির্ধারিত হয়? বেতন নির্ধারিত এইভাবেই যে একজন মানুষের একটি পরিবার চালাতে গেলে কত টাকা খরচা হয় তার একটা হিসেব করে, এবার এটা টাইম টু টাইম তো বাড়বে, আজকে আলুর দাম 5 টাকা হবে, কালকে 7 টাকা হবে, তারপরে 8 টাকা হবে, তারপরে 9 টাকা হবে। তাহলে এই কম্পোনেন্ট, এই যে মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে কোন কম্পোনেন্টটি থাকবে বেতনের, সেই বেতনের কম্পোনেন্টটি হচ্ছে ডেয়ারনেস অ্যালায়েন্স। আর ওই যেটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হয় 3%, সেটাও স্ট্যাটিক, এটা প্রতি বছর ওই 3%ই থাকে। এটা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তার কোনো সম্পর্ক নেই। ফলে অনেকে অ্যানুয়াল ইনক্রিমেন্টের সাথে গুলিয়ে ফেলে, কারণ অ্যানুয়াল ইনক্রিমেন্টটা হচ্ছে স্ট্যাটিক, কিন্তু ডিএটা ও এত খাই যাবে।